নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় লতিকা প্রকাশনীর হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কিশোর রচনা সম্ভার বইটি থেকে বিড়াল বিড়ম্বিত। আজকের গল্পে ত্রিলোচন এবং দারোয়ানের চরিত্রে শ্রীমন্ত চক্রবর্তী, সন্ন্যাসী আরেক দারোয়ান এবং মারোয়াড়ির চরিত্রে সুতাসোম ভাদুড়ী, গল্পের সূত্রধর, ড্রাইভার এবং অন্যান্য চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। শুরু হচ্ছে আজকের গল্প বিড়াল বিড়ম্বিত। একটু আগে থানার পেটা ঘড়িতে ঢং ঢং করে 12টা বেজে গেছে। কিছুতেই ঘুম আসছে না। পাশবালিশ জড়িয়ে কেবল এপাশ আর ওপাশ করছি। বেশ গরম পড়ে গিয়েছে। আমি আবার গরম একটুও সহ্য করতে পারি না। মাথার ওপর বনবন করে পাখা ঘুরছে, তাও কপালে গলায় বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। পাশে ত্রিলোচন অকাতরে ঘুমাচ্ছে। নাক নয় যেন সানাই, বিচিত্র সব শব্দ বেরোচ্ছে। হঠাৎ ওই ত্রিলোচন ধড়মড় করে বিছানার উপর উঠে বসল। বলল, ওই ওই আবার। আমি লজ্জা পেলাম। বললাম, না ভাই ত্রিলোচন, সেসব কিছু নয়। আমি পাশ ফিরলাম, তাই খাটটা দুলে উঠল। ত্রিলোচন সপ্তাহ 3 গৌহাটি থেকে ফিরেছে দারুণ ভূমিকম্পের পর। এক রাত্রে 16 বার গৌহাটির মাটি কেঁপে উঠেছিল। লোকজন বাড়ির মধ্য থেকে সবাই মাঠে আর রাস্তায় এসে জড়ো হয়েছিল। তারপর থেকে ত্রিলোচনের কেবল ভয়, এই বুঝি বাড়ি ঘর দুলছে। কথা বলতে বলতে চমকে ওঠে, ঘুমাতে ঘুমাতে বিছানায় উঠে বসে। বলে, এই আবার। এবার কিন্তু ত্রিলোচন অন্য কথা বলল। না না, ভূমিকম্পের কথা বলছি না। তবে? বিড়াল বিড়াল, রান্নাঘরে খুটখাট শব্দ শুনতে পাচ্ছ না? আমি অবশ্য শুনিনি, তবে বাড়িতে বেড়াল আছে তা জানি। একটা দুটো নয়, গোটা 5 রেশন কার্ড নেই, তাও তাগড়া চেহারা। তাড়া করলে পালায় না, ল্যাজ শক্ত করে গোঁফ ফুলিয়ে দাঁড়ায়, মুখে বলে। আমাদের বাড়িতে থাকে বটে, কিন্তু একটা বেড়ালও আমাদের নয়। সব আমদানি হয়েছে পাশের খাটাল থেকে। দুধ খেয়ে খেয়ে বোধহয় মেজাজ বিগড়ে গিয়েছে, তাই মুখ বদলাতে এ বাড়িতে ঢুকেছে। মাছ মাংস তো খাই, কিন্তু বেড়ালে কাঁচা আনাজপত্র খায় জানা ছিল না। ভাড়ার ঘরে ঢুকে আলু কামড়ায়, কপি চিবোয়, শাক সবজি বাকি দেখে না। শুধু কি তাই, ভোরবেলা খবরের কাগজ দিয়ে যায়, বারান্দায় পড়ে থাকে। নিচে গিয়ে পড়তে গিয়ে দেখি একটা বেড়াল সম্পাদকীয় চিবিয়ে শেষ করেছে, আর একটা সিনেমার পাতার উপর আয়েশ করে শুয়ে আছে। একদিন ত্রিলোচন বলল, দাদা, বেড়াল বিদায় করো, নয়তো আমাকে অনুমতি দাও, আমি আসামে ফিরে যাই। এর চেয়ে আমার ভূমিকম্পে মরাও ভালো। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি হলো? কি হলো না তাই বলো। ত্রিলোচন তার নতুন কেনা টেরিলিন শার্টটা তুলে দেখালো। একটা হাতা নেই, একদিকের কলারের অর্ধেকটা চিবানো। বিস্মিত হলাম। সে কি, বেড়ালে এই করেছে? তো তোমার কি ধারণা আমি ভাতের সঙ্গে খেয়েছি? আর কিছু বললাম না। মনে মনে ঠিক করলাম আর নয়, এবার যে রকম করে হোক বেড়ালগুলোকে তাড়াতেই হবে। এর আগে যে চেষ্টা করিনি এমন নয়। বহু কষ্টে মাছের লোভ দেখিয়ে পালের গোদা বিড়ালটাকে ধামাচাপা দিয়েছিলাম। তারপর ধামা থেকে থলিতে বদলি মোড়ের পার্কে ছেড়ে দিয়ে এসেছিলাম। তারপর বাড়ি ফিরে দেখলাম বেড়ালটা আমার আগেই ফিরে এসেছে। ঠিক সিঁড়ির মুখে বসে জিভ দিয়ে গোঁফ চাটছে। আমাকে দেখে একটা চোখ বন্ধ করে বিশ্রীভাবে বলল। স্বরটা শুনে আমার যেন মনে হলো কেমন জব্দ। মুশকিলে পড়ে গেলাম। ইঁদুর তাড়াবার জন্যে ভিটে বেড়াল পোষা যায়, কিন্তু বেড়াল তাড়াবে কোন জন্তু? ত্রিলোচন বলল,
এক কাজ করতে পারো, ভালো একটা কুকুর পোষো, বেশ বদরাকি কুকুর। কথাটা মনে লাগলো। এধারে ওধারে কুকুরের খোঁজ করতে লাগলাম। ত্রিলোচন আর একটা কথাও বলে দিয়েছিল। দেশি কুকুর এনো না, ওদের বিশ্বাস নেই। বেড়ালের সঙ্গে হাত মিলিয়ে হয়তো সহাবস্থান করবে, তোমার বিপদ কমবে না, অথচ খরচ বাড়বে। একেবারে খাস বিলিতি কুকুর খোঁজো। পার্ক সার্কাসের ওদিকে কুকুরের দোকানের একজন খবর আনলো। ত্রিলোচনকে সঙ্গে নিয়ে একদিন গিয়ে হাজির হলাম। দরদস্তুর করতে করতে মাথায় হাত চাপড়ালাম। যত ছোট কুকুর তার দাম তত বেশি। একেবারে বড় সাইজের দাম যদি হয় 200 টাকা, ছোট তুলোর একটা পুঁটলি হাতের চেটোর সাইজ দর হাঁকলে 600 টাকা। ত্রিলোচন জামার আস্তিন ধরে টান দিল। চলে এসো দাদা, ব্যাপার মোটেই সুবিধার নয়। কিছু না কিনলেও হয়তো পয়সা দিতে হবে। চলে এসো। চলো 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 চলো। দুজনে পালিয়ে বাঁচলাম। যাক, দিন তিনেকের মধ্যে একটা ব্যবস্থা হলো। খবরের কাগজে দেখলাম এক ধনী ভদ্রলোক বিদেশে চলে যাচ্ছেন। তার এক বুলডগ কুকুর কোনো কুকুর প্রেমীকে দান করে দিয়ে যেতে চান। এমন সুযোগ আর আসবে না। খিদিরপুরের ঠিকানা ছিল, খুঁজে খুঁজে ফটকে গিয়ে দাঁড়ালাম। আসবার কারণ শুনে দারোয়ান সাবধান করে দিল। ভদ্রলোকের বিদেশ যাওয়ার কথা সব বাজে। দেশ মাদ্রাজে হয়তো সেখানে যাবেন। ওইটা কুকুর নয় বাবু, শয়তান। শয়তান? 1 মাস হলো ভদ্রলোকের এক বন্ধু চা বাগানের ম্যানেজার ওই কুকুরটাকে দিয়েছে। এর মধ্যেই ভদ্রলোকের ছেলেকে কামড়েছে, গিন্নিমাকে, আটটালিকে, ড্রাইভারকে। কালকে মালিকে এমন তারা করেছিল, বেচারি বারান্দা থেকে প্রাণের ভয়ে লাফিয়ে পড়ে গোটা চারেক দাঁত ভেঙেছে। আচ্ছা, কুকুরের নয়, নিজের। আমি ছুটে দরখাস্ত করে দিচ্ছি, কুকুর না গেলি আমি ফিরবো না। আমি একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম। তবে ত্রিলোচন কিন্তু পূর্ণ মাত্রায় উল্লসিত। বলল, এই রকম কুকুরই তো আমাদের দরকার। আমাদের বউও নেই, ছেলে পুলেও নেই, শুধু আমরা দুজন। শোবার ঘরে দুজনে খিল দিয়ে থাকবো, আর কুকুরটা খোলা থাকবে নিচে। ব্যাস, আর দেখতে হবে না। একটা বিড়ালের টুটি টিপে ধরবে আর আছড়ে মারবে। ত্রিলোচন মুখ চোখের এমন ভাব করলো যেন এই আছড়ানো দৃশ্য সে চোখের সামনে দেখতে পাচ্ছে এবং উপভোগ করছে। কুকুরটা দেখলাম মোটা চেন দিয়ে থামের সঙ্গে বাঁধা ছিল। রক্তাভ দুটি চোখ, থ্যাবড়া মুখ, নাকের পালাই নেই, দাঁতের ফাঁক দিয়ে জিভটা ঝুলে পড়েছে। আমাদের দেখে এমন এক বিকট চিৎকার করলো যে ত্রিলোচন তীর বেগে ভদ্রলোকের পিছনে আশ্রয় নিল। আমি কদিন টনসিলে কষ্ট পাচ্ছিলাম। আওয়াজে শিউরে উঠতেই মনে হলো টনসিল দুটো স্থানচ্যুত হয়ে গলা দিয়ে পেটের মধ্যে পড়ে গেল। ভদ্রলোক মহানুভব। কুকুর দিলেন, চেন দিলেন, নিয়ে যাওয়ার জন্য নিজের মোটরও দিলেন। কুকুরটাকে সিটে বসালাম না, তাহলে আমাদের আর পাশে বসে যাওয়া হতো না। ভদ্রলোকই বললেন, হ্যাঁ, কুকুরটাকে পিছনের লাগেজ ক্যারিয়ারে ঢুকিয়ে নিন। তাই হলো। কুকুরটাকে তো বাড়ি নিয়ে আসা হলো। এখন সমস্যা হলো তাকে নামানো। যে কাছে যায় তার দিকে রক্তাভ চোখ মেলে যেভাবে চাপা গর্জন করে, তার আর এগোবার সাহস হয় না। আত্মারাম খাঁচা ছাড়া হয় আর কি। ঠাকুর, 2 জোয়ান চাকর, জাঁদরেল ঝি সবাই পিছিয়ে গেল। মতলব বাতলালো ভদ্রলোকের ড্রাইভার। বলল, আপনাদের বাড়িতে ওই ঘুমের বড়ি আছে? আমাদের খিদিরপুরে গিন্নিমার কাছে ছিল। গিন্নিমা কর্তাবাবুর কাছ থেকে একবার 500 টাকা ধার নিয়েছিলেন। কর্তাবাবু বলে বলে হায়রান, ফেরত দেবার আর নাম নেই। রাত্রে শুতে এসে ওই বাবু তাগাদা করতেন বলে গিন্নিমা বড়ি খেয়ে শুয়ে পড়তেন। বাবুর কোনো কথা কানে যেত না। বলি কি, ওই দুধের সঙ্গে সেই বড়ি খাইয়ে দিলেই টাইগার ঘুমিয়ে পড়বে, তখন পাঁচা কোলা করে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, মনে পড়ে গেল। সহজে ঘুম হয় না বলে 1 শিশি বড়ি কিনেছিলাম, কিন্তু সাহস করে খেতে আর পারিনি। কি জানি যদি মাত্রা বেশি হয়ে যায়, তাহলেই আর ইহলোকে চোখ খোলার অবকাশ পাবো না। হ্যাঁ হ্যাঁ, এই যে শিশি নিয়ে এসে বললাম, দুধের মধ্যে
একটা বড়ি দিই নাকি? ড্রাইভার হাসলো। একটা খাস বিলিতি কুকুর বাবু, একটা বুড়িতে কখনো ওদের চোখ বোঝানো যায়? গোটা 3 দিন। হ্যাঁ, তাই দিলাম। চুকচুক করে টাইগার দুধটা খেলো, তারপর থাবার উপর মুখ রেখে নিঝুম হয়ে পড়ল। নিন বাবু, এইবার তুলে নিয়ে যান। কুকুরটার অবস্থা দেখে অবশ্য মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু এই বাঘা কুকুরকে কোলে তুলে নিতে সাহস হলো না। কি জানি, কপট নিদ্রার কৌশল তো শুধু শ্রীকৃষ্ণের একচিটিয়া নয়। তাই ড্রাইভারকে বললাম, আচ্ছা শোনো না, তোমাকে তো চেনে, তুমি তুলে বাড়ির মধ্যে দিয়ে যাও না। ড্রাইভার হাসলো। আমি আর চেনাচিনি কি বাবু, ওর কি আর সে শক্তি আছে? জ্ঞানই নেই তোর। আত্মীয় পর চিনবে কি করে? আমার এমনিতেই দেরি হয়ে গেছে, এখনই আমার গিন্নিমাকে নিয়ে বেরোতে হবে। ড্রাইভার উঠে নিজের আসনে বসে পড়ল, চালন চক্র হাতে রেখে। হ্যাঁ, ধরো ধরো ধরো। হ্যাঁ, অগত্যা নিরুপায় হয়ে আমি আর ত্রিলোচন কুকুরটাকে বয়ে দোতলায় বারান্দায় রাখলাম। ঈশ্বর জানেন ঘুমের বড়িগুলো ভেজাল কিনা। বারান্দায় শোয়াতেই মিটমিট করে চেয়ে দেখলো। তাড়াতাড়ি চেনটা বেঁধে লাফিয়ে সরে এলাম দুজনে। ত্রিলোচন বলল, ব্যাস দাদা, বেড়ালের অত্যাচারের হাত থেকে নিশ্চিন্ত। দিন 3 বেড়ালগুলো ধারে কাছে ঘেঁষল না, চৌকাঠের ওপারে বসে জটলা করতে লাগলো। কিন্তু এই 3 দিনে আমাদের অবস্থা কাহিল। রেশনের চাল আটা খতম, মাছ মাংস চেটে পুটে নিঃশেষ করলো। পাত খালি হলেই বিকট গর্জন। ত্রিলোচনকে বললাম, ভাই, বেড়াল তাড়াতে গিয়ে আমাদের যে পথে বসতে হবে, সারাটা সপ্তাহ খাবো কি? ত্রিলোচন অভয় দিল। একটা সপ্তাহ না হয় উপসই দিলাম দাদা, তবু তো বিড়ালগুলো সায়স্তা হবে। চতুর্থ দিন আমি আর ত্রিলোচন বারান্দায় বসেছিলাম। পেটে ভাত নেই, বিকালের ফুরফুরে হাওয়া তাই সেবন করেই পেট ভরাচ্ছি। হঠাৎ একটা আর্ত কণ্ঠ। এ কি? দুজনেই দাঁড়িয়ে উঠলাম। কি ব্যাপার? তারপর যা দেখলাম তাতে আমার মাথার সমস্ত চুল খাড়া হয়ে উঠল। ত্রিলোচনের মাথায় চুলের বালাই নেই, মসৃণ টাক। সে বিস্ফারিত দৃষ্টি মেলে চেয়ে রইল। এটা কি হচ্ছে? আরে, টাইগার তীর বেগে রাস্তা দিয়ে ছুটেছে, গলায় ছেঁড়া চেন, আর তাকে তাড়া করে নিয়ে চলেছে গোটা 8 বেড়াল। বাড়িতে 5টা ছিল তাই জানতাম, কিন্তু বাড়তি 3টে বোধহয় কোথা থেকে ভাড়া করে এনেছে কুকুর তাড়াবার জন্য। এমন দৃশ্য মানুষের জীবনে একবারই দেখবার সুযোগ হয়। চেয়ারে বসে পড়ে দুজনে দেখলাম। একটু পরেই বীর বিক্রমে 8টি বেড়াল ফিরে আসছে। টাইগার ধারে কাছে কোথাও নেই। যথারীতি আবার বেড়ালের উপদ্রব শুরু হলো। তরি তরকারি, কাগজপত্র, কাঁচের জিনিসপত্র সব গেল। এই সময়ে পাড়ার এক অধ্যাপকের কাছে দুঃখের কথা জানাতে তিনি সদুপদেশ দেন। ভদ্রলোক মনস্তাত্ত্বিক, প্রাণীদের আচার আচরণ সম্বন্ধেও বিশেষজ্ঞ। তিনি বললেন, কিছু নয়, ওদের মধ্যে ভয়ের সঞ্চার করতে হবে। ত্রিলোচন সভয়ে বলল, কারা করবে? কেন আপনারা নিজেদের ঐতিহ্য ভুলে যান কেন বলুন তো? একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, আমরা তো সেই বংশেরই সন্তান। আমি ঢোক গিললাম। হ্যাঁ, মানে 8টা বিড়াল লঙ্কা জয়ের চেয়ে খুব সোজা ব্যাপার মনে করেছেন? আহা, শুনুন, কোন রকমে পালের গোদাটাকে বস্তাবন্দি করুন। আমি বাধা দিয়ে বললাম, হ্যাঁ, সে চেষ্টা একবার হয়ে গেছে, ওই মোড়ের পার্কে ছেড়ে দিয়েছিলাম। না 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 না, ওভাবে হবে না। অধ্যাপক অধৈর্য হয়ে হাত নাড়লেন। ওদের মগজের মধ্যে ওলট পালট করে দিতে হবে, স্মৃতিশক্তি যাতে নষ্ট হয় তাই করতে হবে আগে। কি রকম? বস্তাবন্দি করে প্রথমে নাগরদোলনায় চড়ান, খুব ঘুরপাক খাক।
তারপর ট্যাক্সিতে উঠিয়ে এলোমেলো ভাবে ঘুরিয়ে অনেক দূর নিয়ে গিয়ে ছেড়ে দিন। পালের গোদার অভাব বাকি বিড়াল কটা টের পেলেই দেখবেন ওরা ভয় পেয়ে যাবে। হ্যাঁ, ওদের মনোবল ভেঙে যাবে, আহারে রুচি কমে যাবে, সংসার ভালো লাগবে না, একটা দুটো করে কাছাকাছি জঙ্গলে চলে যাবে। ত্রিলোচন বলল, বেশ, কাজটা আর এমন কি শক্ত, তাই করা যাক। আমি তবু সন্দেহ প্রকাশ করলাম। কিন্তু গোদাটাকে ধরা কি সোজা কথা? আচ্ছা, দেখাই যাক না। দিন 7 মধ্যে ত্রিলোচন অসাধ্য সাধন করল। বাগবাজার থেকে বাদাম পেস্তা দেওয়া ক্ষীর এনে রাখলো রান্নাঘরে। একটা ঝুড়ি পাশে রাখলো কাত করে, তাতে দড়ি বাঁধা। বেড়াল ক্ষীর খেতে এলেই দড়ি ধরে টান, আর ঝুড়ির তলায় বেড়াল চাপা পড়বে। ঠিক তাই হলো। হয়েছে। তবে একসঙ্গে দুটো বেড়াল চাপা পড়ল, গোদাটা আর একটা বাচ্চা। বাচ্চাটাকে ছেড়ে দিয়ে গোদাটাকে থলিতে বন্ধ করা হলো। অবশ্য ত্রিলোচন দুহাতে বক্সিং গ্লাভস পরে নিয়েছিল, পাছে আঁচড় লাগে। আমাদের ভাগ্য ভালো, সেই সময়ে রাসের মেলাও আরম্ভ হয়েছিল। ঘণ্টাখানেক তাকে নাগরদোলায় ঘোরানো হলো। বেড়ালের মগজের কি হলো জানি না, তবে ত্রিলোচন বার তিনেক হড়হড় করে বমি করল। তারপর ট্যাক্সি ডেকে দু ভাই দুপাশে মাঝখানে থলে আমাদের যাত্রা শুরু হলো। ঠিক করে নিয়েছিলাম যে বিড়ালটাকে ময়দানে ছেড়ে দেব, যাতে আর লোকালয়ে প্রবেশ করতে না পারে। তাই প্রথমে গেলাম টালা, সেখান থেকে দক্ষিণেশ্বর। ট্যাক্সি ঘুরিয়ে বেহালা হয়ে চলে এলাম শিবানীপুর, আমতা, ফলতা, গঙ্গার ধার, তারপর আবার টলিগঞ্জ, সেখান থেকে গড়ের মাঠ। মাঝপথে ত্রিলোচনের কি মনে হলো, সে বলল, দাদা, এক কাজ করলে হয়। কি? হাজার হোক কৃষ্ণের জীব, এভাবে মাঠে ময়দানে ছেড়ে দিলে কিছু হয়ে গেলে আমাদের পাপ স্পর্শ করবে। কিন্তু লোকের বাড়ির সামনে ছাড়াটা কি সমীচীন হবে? না না, তা বলছি না। তবে ময়দানেই ছাড়বো, তবে কোনো হোটেলের উল্টো দিকে, যাতে পরে হেঁটে হেঁটে হোটেলে গিয়ে উঠতে পারে। তাহলে আর অনাহারে মরবে না। বেশ, তোমার যা ইচ্ছা। তাই ঠিক হলো। গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে ময়দানের পাশে ট্যাক্সি থামলো। আসল ব্যাপারটা ড্রাইভারের জানা ছিল না। উদ্দেশ্যহীন ঘোরাফেরাতে সে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সব শুনে চেঁচিয়ে উঠল, আরে এর জন্য এত ঝামেলা? সোজা গঙ্গা মাইয়ের কোলে বিসর্জন দিয়ে দিন, আপনারাও বাঁচবেন, বিড়ালের আত্মারও সদ্গতি হয়ে যাবে। হ্যাঁ, ছি 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 ছি। ত্রিলোচন কানে আঙুল দিল। এই রামু রামু, সর্দারজি, ওতে পাপ হবে। ময়দানে ছেড়ে দেওয়াই ভালো। ফাঁকা হাওয়া খাবে, বিনা পয়সায় ফুটবল খেলা দেখবে, ক্রিকেটের শখ থাকলে তাও দেখতে পাবে। ড্রাইভার কোনো কথা বলল না, নেমে এসে গাড়ির দরজা খুলে ধরল। আমি বস্তাটা ধরে নামলাম, ত্রিলোচন পিছনে। এক জায়গায় গাছের নিচে এক সন্ন্যাসী বসেছিলেন, নিমিলিত নেত্রে, বিচিত্র রঙের আলখাল্লা, পাশে একটা গোপীযন্ত্র। ভাবলাম, এই সন্ন্যাসীর কাছাকাছি বিড়ালটাকে ছেড়ে দিই। পরের জিনিস খেয়ে পরের জামা কাপড় নষ্ট করে জীবনে অনেক পাপ করেছে, তবু সাধুর সান্নিধ্যে তার অমীয় বচনের কিছুটা কানে গেলেও উদ্ধার হয়ে যাবে। সবে থলির মুখ খুলতে গিয়েছি, পিছনে বজ্রকণ্ঠ হিন্দিতে, কি হতে? চমকে ফিরে তাকিয়ে দেখলাম সন্ন্যাসী কৌতূহলী দৃষ্টি মেলে দেখছেন। ত্রিলোচন বলল, প্রভু, মার যার। আগে আমি বললাম, আগে বিল্লি বিল্লি। আমার কথার সমর্থন করেই থলির ভেতর থেকে শব্দ হলো। সন্ন্যাসী ভ্রুকুঞ্চিত করলেন। বিপদ। আমি আর ত্রিলোচন ব্যাপারটা বুঝিয়ে বললাম, বিড়ালের অত্যাচারের কাহিনী, আমাদের দুরবস্থা। গোপীযন্ত্র দেখেছিলাম, ত্রিশূলটা লক্ষ্য করিনি।
সেই ত্রিশূল নিয়ে সন্ন্যাসী তেড়ে উঠলেন। এই কই কি ভালোই আছে, এখানে বিল্লি ছাড়তে এসেছো? এ, কে- কে- আফিং এর জন্য একটুখানি দুধ নি। ঈশ্বরের উপাসনা করব না দুধ সামলাবো? যাও যাও বলছে, অন্য কোথাও যাও, ভাগো ইহাঁ সে। বাম বলে সন্ন্যাসীর চেহারা দেখে থলি বগলে করে দুজনে ছুটে ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্যাক্সি আরো খানিকটা এগিয়ে গেল। ত্রিলোচন বলল, বেড়ালটারই বরাত খারাপ দাদা। কোথায় গ্র্যান্ড হোটেলের আওতায় থাকতো, ভালো মন্দ খেত, তার হলো না। আমরা আর কি করব? একটা বিরাট নালা, তার পাশে ঢালু জমি, কি একটা ক্লাবের তাঁবু। থলির ভেতরে বেড়ালটা তর্জন গর্জন করছে, তাই আর সাহস করে তাকে আমাদের পাশে রাখিনি, লাগেজ ক্যারিয়ারে পুরেছিলাম। ট্যাক্সি থামিয়ে থলেটা বের করলাম, তারপর দুজনে এগিয়ে গেলাম নালার পাশে। ও, আপনারাই রোজ এই কাজ করে? চমকে মুখ ফিরিয়ে দেখলাম ঢালু জমিতে একটা দারোয়ান শুয়েছিল। সে আস্তে আস্তে উঠে বসলো। আমরা রোজ হ্যাঁ, আজ ধরে ফেলেছি বলে বোকা সাজছেন। রোজ রোজ এখানে আবর্জনা ফেলে যান, গন্ধে ক্লাবের বাবুরা টিকতে পারে না। আবর্জনা কেন হবে? বেড়াল বেড়াল ছাড়ছি আমরা। বেড়াল ছাড়ছেন? ইয়ে তার মানে ক্লাবে বেড়াল ছাড়ছেন কি? বছরে চাঁদা কত জানেন? কত? 120 টাকা। বাবারে, ঢোকবার ফি 50। আমি বোঝাবার চেষ্টা করলাম, না না, আসলে বেড়ালটা ক্লাবের সদস্য হতে চায় না দারোয়ানজি, শুধু এখানে থাকবে, ঘোরাঘুরি করবে। বাহ 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 বাহ, বেশ চমৎকার কথা বলেছেন তো। ক্লাবের তাঁবুতে থাকবে, লনে বেড়াবে, দরকার হলে মেম্বারদের চেয়ারে বসবে, সব বিনা চাঁদায়। ফিস্টের সময়ও এসে ভাগ বসাবে, একেবারে বিনামূল্যে। ত্রিলোচন খেপে গেল, বস্তা কাঁধে ফেলে বলল, হ্যাঁ, এত কথার কি দরকার দাদা? ময়দানে কি জায়গার অভাব? অঢেল মাঠ পড়ে রয়েছে, কোনো ক্লাবের কাছে আমাদের যাবার দরকার কি? চলো অন্য কোথাও ছেড়ে দিই। বেড়াল নিয়ে আবার ফিরে এলাম। আমি আমার সিটে, বেড়াল লাগেজ ক্যারিয়ারে। ট্যাক্সি এগিয়ে চলল। এবার এমন জায়গায় থামলাম যেখানে কাছাকাছি কোনো তাঁবু নেই, কেবল ঘাসে ঢাকা মাঠ। ত্রিলোচন বলল, দাদা, বিড়াল ছাড়ার আদর্শ জায়গা, কেউ কোনো আপত্তি করবে না। চলো চলো। এবার নির্বিবাদে থলির মুখ খুলে বেড়াল ছেড়ে দিলাম। হ্যাঁ, ভেবেছিলাম মুক্ত হয়ে বেড়ালটা ছুটে পালিয়ে যাবে, কিন্তু না, তা হলো না। গুঁড়ি মেরে চুপ করে বসে রইল। আরে বাহ বাহ, এ তো বেশ ভালো জাতের মশাই, চমৎকার গড়ন। এক মারোয়াড়ি ভদ্রলোক পদচারণা করছিলেন। ব্যাপার দেখে তিনি কাছে এসে দাঁড়ালেন। বেড়ালটার গড়ন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কিন্তু এই দিব্য গড়নের মূল্যে আমাদের সর্বনাশের মাত্রা কতখানি সেটা আর ভদ্রলোককে বোঝাবার চেষ্টা করলাম না। আজ আজ আ আ তিনি নিচু হয়ে বেড়ালটাকে কোলে তুলে নিলেন। আ আ আর অবাক কাণ্ড, বেড়ালটা মরার মতো চোখ বুজে পড়ে রইল। হাত দিয়ে গলায় সুরসুরি দিলেন। বেড়ালটা ঘর ঘর শব্দ তুলে সেবা উপভোগ করতে লাগলো। এমন বড়িয়া চিজ তো বিশেষ দেখা যায় না। পার্সিয়ার বিল্লি হবে বোধ হয়, একে কি ময়দানে হাওয়া খাওয়াতে নিয়ে এসেছেন? সত্যি কথাটাই বললাম, আপদ বিদায় করতে এসেছি, ময়দানে ছেড়ে দিয়ে যাব। ভদ্রলোক অবাক হয়ে আমাদের দিকে চেয়ে রইলেন। অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না। তারপর অতি কষ্টে একসময় উচ্চারণ করলেন, মানুষ বিধাতার সবচেয়ে বড়িয়া সৃষ্টি, আপনারা কি সেই মানুষ? হ্যাঁ, কথাটা যথেষ্ট অপমানজনক। আমাদের দুজনকে দেখে সিম্পাঞ্জি ভাবার কোনো কারণ নেই। বিধাতার শিল্প নৈপুণ্যের অপূর্ব উদাহরণ হয়তো আমরা নয়, কিন্তু দেখলে মানুষ বলে বোঝা যায়। তাই রেগে বললাম, কি বলতে চান আপনি? আমরা মানুষ নই তো কি? ভদ্রলোক দুটি চোখ নিমিলিত করে মধুর ভঙ্গিতে হাসলেন। দুটো পা, দুটো হাত, আর এদিক ওদিক নাক মুখ চোখ ছড়ানো থাকলে কি আর মানুষ হওয়া যায়?
আপনাদের হৃদয় কোথায় আছে? দিল দিল কোথায়? ত্রিলোচন বুকে হাত দিয়ে বলল, কেন? এই তো ধুকধুক করছে। আপনার হাড় জ্বালানো কথা শুনে তার গতি বেড়ে গেছে। মারোয়াড়ি হাত নাড়লেন। আরে না না, ও শব্দ তো জানোয়ারের বুকে হাত রাখলেও পাওয়া যায়। মানুষের দয়া, মায়া, মমতা এসব আছে আপনাদের? থাকলে কি এই অবলা জীবকে এভাবে নির্বাসন দিতে পারতেন? মা জানকীকে নির্বাসন দিয়ে রামজির কি হাল হয়েছিল রামায়ণে পড়েছেন নিশ্চয়। আমরা এমন পৌরাণিক উপমায় বিস্মিত হলাম। মা জানকী বোধহয় উপমাটা তারিফ করলো। একটা চোখ খুলে মৃদু কণ্ঠে বলল, আপনাদের সঙ্গে গাড়ি আছে? গাড়ি মানে ট্যাক্সি। ঠিক আছে, চলুন। ভদ্রলোক বিড়ালটিকে আদর করতে করতে আমাদের সঙ্গে চললেন, মুখে অনর্গল বাণী। পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধাটুকু আপনারা নিয়ে যাচ্ছেন, জায়গা নিয়ে মকান বানাচ্ছেন, গাছপালা, জন্তু, জানোয়ার সব আপনারা খাবার বানিয়ে তুলেছেন। এমনকি বিল্লির খাদ্য মাছলি সেটাকেও আপনারা ছাড়েননি। ওদের খাবার কেড়ে নিয়েছেন, আবার ওদের মাথার আচ্ছাদনটুকুও কেড়ে নিতে চাইছেন। ছি 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 ছি। শেষ দিকে ভদ্রলোকের কণ্ঠস্বর গাঢ় হয়ে গেল। দু এক ফোঁটা অশ্রুও হয়তো গোফের উপর ঝরে পড়ল। এর দিকে চোখ ফেরালে আপনাদের কষ্ট হয় না? দেখুন দেখুন, একবার চেয়ে দেখুন। আমরা চেয়ে দেখলাম, বিড়ালের দিকে নয়, ভদ্রলোকের দিকে। ততক্ষণে তিনি মোটরের পিছনের ডালাটা খুলে বিড়ালটাকে রেখে দিয়ে ডালাটা বন্ধ করে দিয়েছেন। যান যান, নিয়ে যান বাড়িতে। আপনারাই তো একে দেবতা বলেন, ষষ্ঠী ঠাকুরন। দেবতাকে কি কোনোদিন বাড়ি ছাড়া করতে আছে? হ্যাঁ, আমরা দুই ভাই ট্যাক্সিতে উঠে বসলাম। ট্যাক্সি ছুটল। উঁকি দিয়ে দেখলাম ভদ্রলোক হাততালি দিয়ে ভজন গাইছেন, হয়তো আমাদেরই মঙ্গলের জন্যই। ত্রিলোচন বলল, দাদা, এবার আর মানুষের ধারে কাছে নয়, একেবারে জনমানবহীন মাঠে ছেড়ে দেওয়া যাক। চলো ওই ঘোড় দৌড়ের মাঠের দিকে যাই। সেখানে কেউ থাকবে না? সন্দেহ প্রকাশ করলাম। আজ বুধবার, রেস তো সেই শনিবার। আজ আর কে থাকবে? সন্ধ্যা হয়ে আসছে, এখন কি আর ঘোড়াতে ট্রেনিং এর জন্য কেউ নিয়ে আসবে? ট্যাক্সি ঘোড়দৌড়ের মাঠের পাশে থামল। জনহীন মাঠ, কোথাও কেউ নেই। ট্যাক্সির ড্রাইভারও সাফ বলে দিয়েছে, এই শেষ, আর সে ঘুরতে পারবে না। বিল্লিকে এখানেই ছাড়তে হবে, নয়তো বাবুরা সঙ্গে করে নিয়ে যাক। থলিটা হাতে নিয়ে মাঠের মাঝখানে এসে দাঁড়ালাম। ছাড়তে যাব এমন সময়ে ত্রিলোচন বাধা দিল। এক মিনিট দাদা। আবার কি হলো? 6:24 পর্যন্ত সময়টা খারাপ দাদা, যাত্রা নাস্তি। হ্যাঁ, বেড়ালের একরকম যাত্রাই তো, নতুন ধরনের জীবনযাত্রাও বলা যেতে পারে। বেশ, ঠিক আছে। 6:27 হতেই থলির মুখ খুলে দিলাম। যা, ভেবেছিলাম অচেনা জায়গায় বিড়ালটা থলি থেকে বের হতে চাইবে না, কিন্তু আশ্চর্য কাণ্ড, থলির মুখটা খোলার সঙ্গে সঙ্গে তীর বেগে বেরিয়ে পড়ল। ওরে বাবা! এত দ্রুত যে একটা হলদে চলন্ত আভা ছাড়া আর কিচ্ছু আমাদের চোখে পড়ল না। ত্রিলোচন বলল, দেখো দাদা দেখো, বেড়াল ঘোড়া হয়ে গেল। এভাবে রেসের দিন ছুটতে পারলে ট্রেনাররা ওকে লুপে নেবে, ওর বরাত খুলে যাবে দাদা। আমি বললাম, আমরা এক কাজ করি ত্রিলোচন, সোজা ট্যাক্সিতে না গিয়ে এখানে কিছুক্ষণ ঘুরপাক খাই, তাহলে বিড়ালটা আর আমাদের অনুসরণ করতে পারবে না। তুই পাগল হয়েছো দাদা, ও এখন মুক্ত জীবনের সন্ধান পেয়েছে, আর কি সংসারে ফিরবে? তবু আমরা দুজনে ঘুরতে শুরু করলাম। ঘোড়াগুলো যে পথে পাক দেয় সেই পথে। দুজনে যখন বেশ ঘরমাক্ত, তখন ট্যাক্সিতে উঠে বসলাম। তবে পিছনের ডালাটা খোলা ছিল, সেটা বন্ধ করে ত্রিলোচন আমার পাশে এসে বসল। এতক্ষণ পরে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বেলা 11:30টায় ট্যাক্সিতে চেপেছি, এখন 7টা বাজে। তা হোক, পালের গোদাটাকে সরিয়ে দিতে পেরেছি, এ আনন্দ আমাদের রাখবার ঠাঁই নেই। ট্যাক্সি ছাড়তে ত্রিলোচন গান শুরু করলো। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার।
দার। আমি বললাম, কিসের দ্বার ত্রিলোচন? ত্রিলোচন গান থামিয়ে বলল, বেড়াল তারাবার দাঁত দাদা। এইবার দেখো না বাকি কটার কি হাল হয়। যুদ্ধে জেনারেল পালালে সৈন্যদের যেমন ছত্রভঙ্গ অবস্থা হয়, ঠিক তেমনই। ঠিক ঠিক। বাড়ি পৌঁছলাম 8:45। বাড়ির সামনে থামতেই এক কাণ্ড। বাকি বেড়াল কটা ট্যাক্সি ঘিরে ফেলল। ম্যাও ম্যাও শব্দে পাড়া মুখরিত। ত্রিলোচন বলল, দেখলে দাদা, ওষুধ কাজ করতে আরম্ভ করেছে। ওদের মুখ চোখের কিরকম অসহায় ভাব লক্ষ্য করেছো? নিচু হয়ে দেখলাম, কিছু বুঝতে পারলাম না। বেড়ালদের মুখ চোখের ভাব সম্বন্ধে আমার জ্ঞান খুব নেই। শুধু দেখলাম একগাদা চোখের তারা জলজল করে জ্বলছে। ড্রাইভার কিন্তু অন্য কথা বলল। না বাবু, আসল ব্যাপার কি জানেন? যে থলিতে বিল্লিকে পুরে নিয়ে গেছিলেন সেটা লাগেজ ক্যারিয়ারে রয়েছে। তাতে এরা মুছলির গন্ধ পাচ্ছে। দেখছেন না, সবাই মোটরের পিছন দিকে ঘোরাফেরা করছে। তাও সত্যি, ওটাই আমাদের বাজারের থলি, এতেই মাছ মাংস আনা হয়। যাক, ডালাটা খুললাম থলেটা বের করার জন্যে, কিন্তু থলে বের করা আর হলো না। এ কি? এটা কি হলো? লাফিয়ে পিছিয়ে এলাম। শুধু আমি নয়, ত্রিলোচনও। থলেটা পাতা রয়েছে, তার ওপর গোদা বেড়ালটা ঘুমাচ্ছে। তার পাশে আরো হৃষ্টপুষ্ট কুচকুচে কালো আরো একটি। গোদা বোধহয় ঘোড়দৌড়ের মাঠ থেকে এটিকে সংগ্রহ করে এনেছে। দাদা দাদা, তালাটা খুলতেই বিকট শব্দে ম্যাও করে গোদা লাফিয়ে পড়ে বাড়ির মধ্যে ঢুকলো। তার পিছনে গোদা তর কালো বেড়াল, তাদের পিছনে বাকি 7টা। ত্রিলোচনের দিকে ফিরে দেখি সে রাস্তার উপরে ছিটকে পড়েছে। দাঁতে দাঁতে ঠক ঠক করে শব্দ হচ্ছে আর বলছে, দাদা, হ্যাঁ ভূমিকম্প, মাটি দুলছে, পৃথিবী দুলছে। দাদা দাদা দাদা। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প বিড়াল বিড়ম্বিত। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। আপনাদের জন্য এমন মজার মজার গল্প আনতে পেরে আমরা কৃতজ্ঞ। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে নিন আপনার কাছের আপনারই মতো গল্প পাগল মানুষদের সঙ্গে। মজার মজার নানান গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প। গল্পের সম্পাদনা, ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র পরিচালনায় আমি প্রীতম গাঙ্গুলি। খুব শিগগির ফিরে আসবো আরো মজার মজার গল্প নিয়ে। চ্যানেল ঘুরে দেখুন, নানান প্লেলিস্ট সাজানো আছে আপনার সুবিধার জন্য। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।